নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। এবারে আমরা আজকে আলোচনা করতে চলেছি 2020 সালের প্রশ্ন নিয়ে। অর্থাৎ আমরা এবারে 2020 সালের অর্থাৎ আমাদের লাস্ট ইয়ারের যে ওয়েস্ট বেঙ্গল সেটের যে পরীক্ষা হয়েছিল তার জেনারেল পেপার 1 নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন। তবে শুরু করার আগে প্রায়শই একটা কথাই বলে থাকি যে এই যে পিডিএফটি যেটা আমি আলোচনা করছি প্রশ্নপত্র, তোমরা নিজেরা ডাউনলোড করে নিতে পারো ওয়েবসাইট থেকে, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেব। তাই আগে ওই পেপারটির প্রিন্ট আউট নিয়ে নাও, কারণ যখন আমি আলোচনা করব তোমাদের পাশে যেন প্রশ্নটা থাকা উচিত। প্রশ্ন থাকলে তোমরা সেখানে নোট ডাউন করতে পারবে এবং ইজিলি দেখতেও পাবে। কারণ অনেকে বলে থাকো যে স্যার প্রশ্নটাকে ক্লিয়ারলি দেখতে পাই না, জুম করতে হয়। তো আমি জুম করছি, রীতিমতো যতটুকু পারছি করছি, তবে তোমরা করবে। আমাদের টেলিগ্রামের যে ডেসক্রিপশন বক্স রয়েছে, নিচে ডেসক্রিপশন দেখবে, ভিডিওর নিচে অনেক লেখা থাকে, আমাদের ডিটেলে থাকে। তো সেইগুলোকে সেখানে তোমরা এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের গ্রুপটি। এছাড়া সেখানে এই ওয়েস্ট বেঙ্গল সেটের যে সমস্ত যে লেকচারগুলি হয়ে গেছে, পূর্বতম লেকচারগুলি প্রশ্নপত্র নিয়ে, সেগুলো আমি কিন্তু টাইটেল ওয়াইজ এবং তাদের লিঙ্ক দিয়ে রাখি। অর্থাৎ একটা ভিডিওতে তোমরা বাকি লিঙ্কগুলোও পেয়ে যাবে। ক্লিয়ার? তো চলো শুরু করি। দেখো, দ্য মেইন অবজেক্টিভ অফ টিচিং ইজ, অর্থাৎ শিক্ষার মূল উদ্দেশ্য কি? মেন মানে হচ্ছে মূল। একেবারে এখানে যতগুলি রয়েছে হয়তো উদ্দেশ্য হতে পারে, তবে এদের মধ্যে মেন আমরা যদি বলি একেবারে মেন, সেটা কি? স্কোরিং হাই মার্কস ইন দ্য এক্সামিনেশন। বিদ্যালয়ে বলছে পরীক্ষায় উচ্চ মার্ক স্কোর করা, এটাই হচ্ছে কি এম। দেখো, এটা হচ্ছে খুব মিন লাগছে। আমি কোয়ালিটিকে সবসময় প্রায়োরিটি দিই। কোয়ালিটি ছাড়া শুধু কি মার্ক পাওয়াটা কি সবথেকে বড় জিনিস? এটা মেন পারপাস হতে পারে না বা অবজেক্টিভ হতে পারে না। তবে হ্যাঁ, অবশ্যই আমি নাম্বারটাকেও গুরুত্ব দিতেই হবে, কারণ যেহেতু নাম্বার না হলে কিন্তু কোথাও চান্স পাওয়া যায় না। তো সেই অর্থে নাম্বারটাও গুরুত্বপূর্ণ, বাট নট মোর দ্যান দ্যাট কোয়ালিটি। ওকে, তারপরে বলছে কমপ্লিটিং দ্য সিলেবাস থোরাফলি। টিচিংয়ের মেন উদ্দেশ্য হচ্ছে সিলেবাসটাকে পুরোপুরি সম্পূর্ণ শেষ করা। এটাই কি মেন উদ্দেশ্য? না, অবশ্যই সিলেবাসটাকে শেষ করা উচিত, কিন্তু নয়। হেল্পিং টু গেট সুইটেবল প্লেসমেন্ট। আমি মোটামুটি পড়াশোনা করে ফেললাম, টিচিং হয়ে গেল, আমি শিখলাম সব কিছু, এবং তারপরে মেন উদ্দেশ্য হচ্ছে চাকরি পাইয়ে দেওয়া, অর্থাৎ সুইটেবল প্লেসমেন্টটাই মেন। এটা কিন্তু মেন নয়। টিচিং মানে হচ্ছে শিক্ষা কথাটাকে যদি ভালো করে শোনো, তার একটা দীর্ঘ একটা মেয়াদি তার একটা প্রভাব থাকা উচিত। শিক্ষা একটা দিনের জন্য নয়, একটা বছরের জন্য নয়, পুরোপুরি লাইফের। তাই বলা হয়ে থাকে শিক্ষা হচ্ছে ক্রিয়েটিং লাইফ লং লার্নার্স, অর্থাৎ সারা জীবনের জন্য তুমি একজন শিক্ষার্থী। এবং এই বোধটা যখন থাকবে যে তুমি অনেক কিছু জানতে বাকি আছে তোমার, মনে করবে তুমি সঠিক পথে রয়েছো। একজন শিক্ষক হতে পারে, একজন ছাত্র হতে পারে, তিনি যে সব কিছু জানেন, এই পৃথিবীর অনেক জ্ঞান রয়েছে, তিনি যে সব জ্ঞানে জ্ঞানী তা কিন্তু কোনোভাবেই নয়। একজন শিক্ষার্থীর মধ্যে, একজন শিক্ষকের মধ্যেও এই চাহিদা থাকা অবশ্যই উচিত। দ্বিতীয় প্রশ্নে চলে আসি। দ্বিতীয় প্রশ্ন কি বলছে? NMEICT। এই NMEICT স্ট্যান্ডস ফর, এটির ফুল ফর্মটি এটি কি বলছে? দেখো, খুব ইজিলি এটা হচ্ছে ন্যাশনাল মিশন এডুকেশন থ্রু আইসিটি। খুবই ইজি প্রশ্ন ছিল যারা নর্মালি এই সমস্ত টার্ম নিয়ে পড়াশোনা করছো, বা আমি যখন আলোচনা করছিলাম আইসিটি নিয়ে, আমি তোমাদের দুটো পার্ট করেছি, তৃতীয় পার্টটি করতে পারিনি, কারণ WB সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করতে গিয়ে আমি সেটাকে ছেড়ে দিয়েছি। চেষ্টা করব আজকে এবং কালকের আলোচনার পরে নিশ্চয়ই আমাদের 2020 সালের, অর্থাৎ আমাদের পূর্বের যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলি আলোচনা শেষ হয়ে যাবে, চেষ্টা করব সেটিকে কমপ্লিট করার। ওকে, তো দেখো, এই যে ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু আইসিটি, এটি MHRD মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তারা করেছিল 2009 সালে। মাথায় রাখো এই জিনিসগুলো কারা করেছিল? MHRD করেছিল আমি লিখলাম ভুল, MHRD। ওকে, MHRD করেছিল 2009 সালে। এটা হয়েছিল কোথায়? এটা হয়েছিল অন্ধ্রপ্রদেশে। ওকে, অন্ধ্রপ্রদেশে করেছিল। এটা কেন করা হয়েছিল? আসলে এর উদ্দেশ্য ছিল যে আমরা যে অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে যে আমরা এক দারুণ একটা সম্ভার পেয়ে গেছি, শিক্ষা যেন আজকে কারোর কাছে বদ্ধ নয়। হয়তো কেউ ভালো টিউশনে নিতে পারেনি, খুব ভালো একজন কাছে কোনো ফিজিক্যাল ক্লাস নিতে পারেনি, তারা অনলাইনের মাধ্যমে কিন্তু পড়াশোনা করতে পারে। তবে এই ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু আইসিটি তাদের মেন উদ্দেশ্য ছিল কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা। অর্থাৎ যে কেউ তো আমরা ইউটিউবে পড়াচ্ছি, ইউটিউবে অনেকেই পড়াচ্ছি, হয়তো আমার যে পড়ানোটাকে তোমাদের
যদি অথেন্টিক চেক করে হয়তো নাও হতে পারে, ঠিক আছে, আরও আমার থেকে বেটার পড়াতে পারে। তো সেই কোয়ালিটি, অর্থাৎ এই 2020 সালের প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করছি, হয়তো অনেকে আগেও করেছে বা ভবিষ্যতে করবে, দেখবে আমার থেকে কেউ ভালোও করছে। তো আমি সবসময় বলি যে কোয়ালিটিটাকে প্রেফার করো। তো কোয়ালিটি হচ্ছে ম্যাটার। তো এই ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু আইসিটি তার মেন লক্ষ্য ছিল কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা। তাই জন্য তারা কি করেছিল, কয়েকটি এরকম সিস্টেম করেছিল, যেমন হচ্ছে তোমরা নাম শুনেছো সোয়াম, SWAYAM। সোয়াম হচ্ছে একটা এডুকেশনাল ফোরাম, ওকে। আবার এই সোয়ামের আরও একটি হচ্ছে সোয়ামপ্রভা নাম শুনেছো নিশ্চয়ই, সোয়ামপ্রভা। এছাড়া এর বাদেও আরও যেমন হচ্ছে এনডিএল তোমরা নিশ্চয়ই জানো, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি। এটা খড়গপুর আইআইটি করেছে এখনও। এটা এখানে অনেক তোমরা ম্যাটেরিয়াল অ্যাক্সেস করতে পারবে। মন্ত্র, এগুলো অনেক রয়েছে, ঠিক আছে, আমি বললে হয়তো শেষ হবে না, এরকম অনেক রয়েছে। তো এই ন্যাশনাল মিশন এডুকেশন থ্রু আইসিটি, ওকে। নেক্সট প্রশ্ন চলে আসে, কোয়েশ্চেন নাম্বার 3, ইন্ট্রোডিউসিং ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়ে থাকে অ্যাজ পার্ট অফ দ্য ইভ্যালুয়েশন প্রসেস, পরীক্ষার পদ্ধতি হিসাবে, ইজ গুড। এই ইন্টারনাল প্রসেসটি ভালো কেন? বিকজ ইট হেল্পস দ্য টিচার্স। এটা শিক্ষককে সাহায্য করে কি করতে? এনকারেজ দ্য স্টুডেন্টস টু বিহেভ ওয়েল ইন দ্য ক্লাস। স্টুডেন্টরা যখন টিচার পড়াচ্ছেন তিনি ডিস্টার্ব করায়, আর সেই স্টুডেন্টদেরকে বিহেভ ঠিক করার জন্য করানো হয়। নো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইন্টারনাল এক্সামিনেশন বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট তার জন্য হয় না। বলছে গিভ ওয়েটেজ টু দ্য বিহেভিয়ার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম। স্টুডেন্টদের ক্লাসে যে বিহেভিয়ার, আচরণ, সেগুলো দেখে তাদের ওয়েটেজ করার জন্য, তারা কেমন কীরকম পারফর্ম করছে তার জন্য। নো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটাও নয়। অপশন সি বলছে নো দ্য ফর্মেটিভ প্রসেস অফ দ্য স্টুডেন্টস, ইট ইজ দ্য অ্যান্সার। মানে ফর্মেটিভ মানে হচ্ছে ধাপে ধাপে, অর্থাৎ এটা একটা অনগোয়িং প্রসেস। অর্থাৎ আমি পড়াচ্ছি, সাথে সাথে স্টুডেন্টদেরকে সেটা যতটুকু বুঝতে পেরেছে কিনা সেটা আগে ভালো করে দেখবো। যে এই ধরো 3টা প্রশ্ন পড়লাম, 3টা প্রশ্নের মধ্যে তোমরা বুঝতে পারছো কিনা, সেটাকে আমি যখন ফিজিক্যাল ক্লাস করতাম ভালো করে তোমাকে জিজ্ঞাসা করতাম যে কী হলো বলো। তো এটা অনগোয়িং প্রসেসের মাধ্যমে, এটা শুধুমাত্র যে খাতায় কলম পরীক্ষা হবে তা নয়। ফর্মেটিভ এক্সামিনেশন বা অ্যাসেসমেন্ট হচ্ছে সেই ইন্টারনাল এক্সামিনেশন। একটা একটা সেমিস্টার সিস্টেম হতে পারে, একটা অ্যানুয়াল সিস্টেম হতে পারে, তার মধ্যে একটা সারাক্ষণ শুধু পড়িয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কতটা তারা বুঝছে না জানতে পারছে সেটা না করাকে বলা হয় একটা বড় একটা বাধা। তো সেগুলোকে জানার জন্য মাঝে মাঝে ছোট ছোট পরীক্ষা না হয়, তাকে বলা হয় ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ওকে, যেটাকে আমরা বলি ফর্মেটিভ প্রসেস। এটা একটা ফর্মেটিভ প্রসেস অফ দ্য স্টুডেন্টস, তাদের ছাত্রদের প্রোগ্রেস কত হচ্ছে সেটা জানা হচ্ছে। অপশন ডিটা দেখে নিই একবার। বলছে ইমপ্রুভ দ্য অ্যাগ্রিগেট স্কোর অফ দ্য স্টুডেন্টস। স্টুডেন্টদের অ্যাগ্রিগেটস, অর্থাৎ স্টুডেন্টদের যদি ধাপে ধাপে পরীক্ষা না হয় তাহলে তাদের মার্ক নাকি বেশি আসবে। দিস ইজ দ্য সিলি থিং, যেটা মেন পারপাস হচ্ছে, যেটা আমি তোমাদের বলেই দিলাম। কোয়েশ্চেন নাম্বার 3। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এ চলে আসি। বলছে আর ডিডাকটিভ থিওরি ইজ ওয়ান। ডিডাকটিভ থিওরিটা কি? যেটি এই 4টির মধ্যে ভালো করে দেখতে হবে আছে কি অপশান। তবে আমি তোমাদের ডিডাকটিভ থিওরি সম্পর্কে একটু বুঝিয়ে দিই। অ্যাকচুয়ালি এই ডিডাকটিভ থিওরিটা কি? এটা হচ্ছে এক প্রকার ডেভেলপিং স্টেটমেন্ট। আমি কোনো স্টেটমেন্টটাকে আমি কিন্তু ডেভেলপ করছি, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট একটা সীমায় পৌঁছচ্ছি, আমি সিদ্ধান্তে পৌঁছচ্ছি। ডিডাকটিভ থিওরি একটা থিওরির মাধ্যমে, যেখানে আমি কি করছি, টেস্ট করছি, বিভিন্ন রকম টেস্ট করছি। আচ্ছা এটা ওটা, আচ্ছা এটা থেকে তাহলে একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছি। এটাকে বলা হয় ডিডাকটিভ থিওরি, যেটা মূলত কী হয়ে থাকে, একটা রিজনিং, যেখানে আমি জেনারেল থেকে একটা পার্টিকুলার পার্টে যাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিই, দেখো তখন যেমন হচ্ছে অল মেন, সমস্ত মানুষরা, আর মোর্টাল, সমস্ত মানুষ হয় মরণশীল, ওকে। এটা একটা। আমি জানলাম যে সক্রেটিস নাম শুনেছ, একজন দার্শনিক। সক্রেটিস ইজ আ ম্যান। সক্রেটিস একজন মানুষ ছিলেন। তার আমি এখান থেকে একটা কনক্লুশন পেলাম যে তাই দেয়ারফোর অতএব সক্রেটিস ইজ মোর্টাল। সক্রেটিস মরণশীল। যেহেতু সমস্ত মানুষ মরণশীল, আর যেহেতু সক্রেটিস একজন মানুষ, তাই সক্রেটিস অবশ্যই মরণশীল। তাই এটা একটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে ডিডাকটিভ থিওরি। তো দেখো অপশনগুলো কি বলছে। অ্যালাউজ থিওরি টু ইমার্জ আউট অফ দ্য ডাটা। ডেটা থেকে একটা থিওরি তৈরি হচ্ছে না, ডেটা থেকে তৈরি হচ্ছে না। এটা
বলছে ইনভলভস টেস্টিং অ্যান্ড এক্সপ্লিসিটলি ডিফাইন্ড হাইপোথিসিস। ভেরি গুড, এটাই যেখানে আমরা টেস্ট করছি, অর্থাৎ এই যে আমরা যে একটা স্টেটমেন্টে পৌঁছাচ্ছি, এখানে আমার থিওরিটাকে টেস্ট করে একটা ডিফাইন্ড একটা নির্দিষ্ট হাইপোথিসিসে পৌঁছালাম। এই যে এটা একটা থিওরি ছিল অল মেন আর মোর্টাল, এটাকে আমি টেস্ট করলাম। সক্রেটিস ইজ এ ম্যান, এটাকে টেস্ট করলাম, তারপরে পৌঁছলাম একটা কনক্লুশনে, দেয়ারফর সক্রেটিস ইজ মোর্টাল। গট ইট? বোঝা গেছে? ভেরি গুড। এবার যাই নেক্সট প্রশ্ন। হুইচ ব্রাঞ্চ অফ ফিলোসফি, এদের মধ্যে কোন ব্রাঞ্চ অফ ফিলোসফি অর্থাৎ কোন ধরনের দর্শন শাস্ত্রে যেটা ডিলস করছে নলেজ, জ্ঞান, ইটস স্ট্রাকচার, জ্ঞানটা কীভাবে গঠন হচ্ছে তার, জ্ঞানের পদ্ধতি, ম্যাথড, ভ্যালিডিটি এবং জ্ঞানের স্থায়িত্বতা নিয়ে। দেখো ভালো করে অপশনগুলো দেখো। লজিক, লজিক মানে হচ্ছে তাত্ত্বিক। আমরা জানি এই লজিকটা কিভাবে হয়ে থাকে, যেখানে আমরা ল, ফ্যাক্ট, রিজন এগুলো নিয়ে কাজ করি। এখানে কি নলেজের কথা বলছে? নো মাই ডিয়ার ফ্রেন্ডস, লজিক নয়। অ্যাস্থেটিক্স কি? অ্যাস্থেটিক্স হচ্ছে এটা এক ধরনের আমরা বলতে পারি কিছু নিয়মগত একটা আলোচনা। অ্যাস্থেটিক্স হচ্ছে বিশেষ করে আমরা এটা প্রকৃতির ক্ষেত্রে করে থাকি, বিশেষ করে কোনো সুন্দর জিনিসটাকে আমরা বিস্তৃত করে ব্যাখ্যা করতে, অর্থাৎ এটি কত সুন্দর, এটার কেমন প্রকৃতি, এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স সাধারণত আর্টের ক্ষেত্রে হতে পারে, কোনো ছবির ক্ষেত্রে হতে পারে, কোনো ন্যাচারাল অবজেক্টের ক্ষেত্রে হতে পারে। অ্যাস্থেটিক্স মানে হচ্ছে বিউটিটাকে আমরা এক্সপ্লেন করছি, অ্যাস্থেটিক্স। ওকে, তার মানে এটাও নিশ্চয়ই নলেজ নিয়ে বলছে না, তাই না? এবারে আসি এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি হচ্ছে অ্যাকচুয়ালি এই যেটা আমরা প্রশ্নে যেটা রয়েছে, যেটাকে বলা হয় নলেজ, এই নলেজ নিয়ে, স্ট্রাকচার নিয়ে, ম্যাথড নিয়ে, ভ্যালিডিটি নিয়ে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার। আমি তোমাকে পরেরটা ব্যাখ্যা করি তোমাদেরকে। মেটাফিজিক্স কি? দেখো মেটাফিজিক্সও এক প্রকার এক ধরনের প্রিন্সিপাল গঠিত একটা জিনিস, এবং তবে এই মেটাফিজিক্সটা কোনো পার্টিকুলার কোনো জিনিসকে নিয়ে হতে পারে, বা কোনো কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হতে পারে, বা কোনো পার্টিকুলার কোনো কনসেপ্ট হতে পারে, বা কোনো পরিচিতি হতে পারে, আইডেন্টিটি হতে পারে, বা কোনো পার্টিকুলার নির্দিষ্ট টাইমকে নিয়ে আলোচনা করতে পারে, বা কোনো নির্দিষ্ট বিরতিকে নিয়ে আলোচনা করতে পারে। তাই মেটাফিজিক্স কিন্তু আমাদের কিন্তু নলেজ নিয়ে করছে না, তার মানে আমাদের অ্যান্সার এপিস্টেমোলজি। আসলে এই আমি কেন বারবার এই অপশানগুলোকে বোঝাচ্ছি, কারণ এই বারবার আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষায় যখন একটা প্রশ্ন আসে, পরের বছর দেখবে সেই প্রশ্নের অপশান থেকেই তারা প্রশ্ন দিয়ে দেয়। তো যাতে এই 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 প্রত্যেকটা প্রশ্নটাকে ভালো করে বুঝিয়ে দিতে পারি তোমাদেরকে, সেটাই আমার হচ্ছে মেন পারপাস। দেখো চলে আসি কোয়েশ্চেন নাম্বার 6, বলছে দ্য ম্যাথড ইজ সাইকোলজিক্যাল অ্যান্ড ইম্পার্টস নলেজ। এটা হচ্ছে এক প্রকার মনস্তাত্ত্বিক পদ্ধতি, এবং যেটা ইম্পার্টস প্রদান করে জ্ঞান ইন এ ন্যাচারাল ম্যানার, একবার সাধারণভাবে উইদাউট এনি অ্যাজাম্পশন, যেখানে কোনো আনুমানিকতার বা পূর্ব কল্পনার প্রয়োজন হয় না। তো এই ম্যাথডটাকে কি বলা হয়? তারপরে বলছে ইট ইজ এ সায়েন্টিফিক ম্যাথড, এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক ম্যাথড, হুইচ ইজ বেসড অন ভিজিবল এলিমেন্ট, যেখানে আমরা চোখের সামনে যা দেখছি তাকেই আমরা বিস্তারিত করে তাকে আমরা ব্যাখ্যা, তার উপর ভিত্তি করে আমরা কোনো একটা কনক্লুশনে পৌঁছাচ্ছি। তো এটা কোন মেথড হতে পারে আমরা যাচ্ছি, তবে আমরা একটা জিনিস ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারছি যে এইরকম ধরনের যে মেথড অফ টিচিংকে বলা হয় আমরা ইনডাকটিভ টিচিং বলি, অর্থাৎ যেখানে আমরা জেনারেলাইজ জিনিসটাকে ভালো করে দেখি এবং তারপরে একটা পার্টিকুলার ফ্যাক্টগুলোকে ভালো করে লক্ষ্য করে আমরা একটা নির্দিষ্ট একটা সিদ্ধান্তে উপনীত হই, এটাকে বলা হয় ইনডাকটিভ রিজনিং। দিস ইজ দ্য বেস্ট মেথড, তবে এটাকে বলা হয় সব থেকে ভালো মেথড। তাহলে কোন মেথডটা সব থেকে ভালো মেথড, যেটা টিচাররা ব্যবহার করে এবং যার মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াশোনা করে টু থিঙ্ক ফর হিমসেলফ, যাতে স্টুডেন্টরা ভালো করে সেটাকে বোঝে এবং তারপরে তারা সেটাকে নিয়ে ভাবতে পারে, ভবিষ্যতে তারা সেটাকে নিয়ে অনেক রকম গবেষণাও করতে পারে। তো এটা হচ্ছে বেস্ট মেথড, ইনডাকটিভ মেথডের কথা বলছি আমি, আসবো আমি। অ্যাজ দ্য রেজাল্ট অফ অ্যাকুয়ারিং নলেজ, আমি কিন্তু ইনডাকটিভ মেথড কি, ডিডাকটিভ মেথড কি, তোমরা বারবার আমি কিন্তু এগুলো আলোচনা করেছি, রিসার্চের ক্ষেত্রেও করেছি, টিচিং অ্যাপ্টিটিউডের ক্ষেত্রেও করেছি, তাই যারা দেখেছো তারা অবশ্যই পারবে, আমি জানি। অ্যাজ দ্য রেজাল্ট অফ অ্যাকুয়ারিং নলেজ, এই ইনডাকটিভ এই মেথডটার কথা বলছে। অ্যাজ দ্য রেজাল্ট অফ অ্যাকুয়ারিং নলেজ থ্রু দিস মেথড, এই মেথডের মাধ্যমে ফিলিং অফ সেলফ কনফিডেন্স, ছাত্ররা যদি এই পদ্ধতি অবলম্বন করে তাহলে ছাত্রদের মধ্যে আত্মসচেতনতা বোধ, আত্মনির্ভরতা বোধ জাগবে, আত্মডিপেন্ডেন্স হবে, ইজ ডেভেলপড ইন দ্য স্টুডেন্টদের মধ্যে আসবে। তাহলে
এটা একমাত্র কোন পদ্ধতি হয়ে থাকে? আমরা জানি যে ইন্ডাকটিভ মেথডে যেখানে টিচার কি করে স্টুডেন্টদের সামনে বিভিন্ন রকম যে থিওরি হয়ে থাকে সেই থিওরির আইন বা নিয়মগুলিকে ভালো করে ব্যাখ্যা করে দেয় এবং সেগুলোকে বুঝিয়ে দেয়, যার ফলে স্টুডেন্টরা কি হয় গাইডেড হলো এবং সেখান থেকে পথপ্রদর্শিত হয়ে যখন তারা নতুন কোনো টেক্সট দেখে সেই টেক্সটটা কোন সূত্রে আছে, কোন থিওরিতে আছে, তারা কিন্তু বুঝে নেয় এবং তারা ভবিষ্যতের জন্য সেই মেথডটাকে কাজে লাগায় এবং তারা তার তথ্য অনুসন্ধান করে। তাই আমি বারবার বলে এসেছি এটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। নেক্সট আসি, নেক্সট প্রশ্ন চলে যাই। কোয়েশ্চেন নাম্বার এই যে সপ্তম প্রশ্ন, নাল হাইপোথিসিস। এই প্রশ্নটা বারবার আসে, নেটেও আসে, সেটিও আসে। দেখো নাল হাইপোথিসিস যেটাকে আমরা এই সূচিত, অর্থাৎ এইচ নিচে টু দি পাওয়ার 0, হাইপোথিসিস 0। তো এই নাল হাইপোথিসিসকে কি? আসলে এই হাইপোথিসিস হচ্ছে একটা বিশেষ ধরনের একটা অনুমান বা হাইপোথিসিস। এটাকে অনুমান করা হয় সত্য যতক্ষণ পর্যন্ত এটাকে ভুল প্রমাণ করা না হচ্ছে। তাহলে এই হাইপোথিসিসটাকে বলা যেতে পারে এটা পজিটিভও নয়, নেগেটিভও নয়, একটা এমন একটা স্টেট যেটাকে অনুমান করা হয় পজিটিভ, কিন্তু যখন ব্যাখ্যা করা যায় তখন সেটা রংও হতে পারে। তাই এই হাইপোথিসিসকে বলা হয়েছে এই হাইপোথিসিস অফ নো ডিফারেন্স, যার কোনো আলাদা নেই বা পার্থক্য নেই। ঠিক আছে, তারপরে চলে আসে দ্য স্টাডি অফ রোল অফ টাইম, অর্থাৎ আমরা যখন কমিউনিকেশন করি, দ্য স্টাডি অফ রোল অফ টাইম ইন কমিউনিকেশন, কমিউনিকেশনের ক্ষেত্রে যখন টাইমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? দেখো কমিউনিকেশনের ক্ষেত্রে এই যে সময়ে কথা বলার যে সময়টাকে, এটাকে একটা সুন্দর টার্মে বলা হয় টেম্পো বলা হয়। এই যে পার্টিকুলার যে এটাকে এই যে টার্মটা হচ্ছে টেম্পো বলা হচ্ছে, কিন্তু এই যে পদ্ধতিটাকে কি বলা হচ্ছে সেটাকে বলা হয় ক্রোনেমিক্স। টাইম নিয়ে মানে হচ্ছে ক্রোনোলজি, যেন নিশ্চয়ই ক্রোনোলজিক্যালি বলা হয়, তো সেখান থেকে এসছে ক্রোনোমিক্স। ক্লিয়ার? নেক্সট আসি, এবারে আসি অফ সিট স্ট্যান্ডস ফর। এটা একটা গবেষণা বা যারা রিসার্চ করে তাদের ক্ষেত্রে এই টার্মটি খুবই গুরুত্বপূর্ণ। এই অফ সিটের ফুল ফর্ম হচ্ছে অপেরা সাইটেড, OPRA, অপেরা সাইটেড, অপেরা সাইটেড। ক্লিয়ার? অপেরা সাইটেড হচ্ছে এর ফুল ফর্ম। এর মানে কি? এর মানে হচ্ছে ইন দ্য ওয়ার্ক সাইটেড অ্যাবাভ, ইন দ্য ওয়ার্ক সাইটেড অ্যাবাভ, ইন দ্য ওয়ার্ক সাইটেড অ্যাবাভ। দেখো অপশানে কিন্তু আমরা পেয়ে গেছি প্রথমেই অ্যাট সাইটেড অ্যাবাভ। ওকে, শুধু এইটুকু জানলে হবে না। দেখো যারা গবেষণা করে এর পাশাপাশি আরও দুটি টার্ম আছে যেটাকে জানতে হয়। অফসেট যেমন হচ্ছে অপেরা সাইটেড, যার ফুল ফর্ম, ঠিক একই রকমভাবে আরেকটি সাইট আছে যাকে বলা হয় LOC ডট সাইট, অর্থাৎ লক সাইট। তো এই যে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, লক সাইট এটার ফুল ফর্ম হচ্ছে লোকাল, LOCA বা লোকো বলা হয় অনেক সময়, লোকোসাইটেড। এর মানে কি? লোকোসাইটেডের অর্থ হচ্ছে ইন দ্য প্লেস সাইটেড, ইন দ্য প্লেস সাইটেড, অর্থাৎ ওইটার স্থানে, ওইটার জায়গায় এটা। ঠিক আছে, এটা হচ্ছে লোকোসাইটেড। আবার একটা হচ্ছে এই টার্মটাও দেখে থাকবে ইবিদ, IBID, ইবিদটা কি? ইবিদের হচ্ছে শর্ট ফর্ম, এটা হচ্ছে যে টার্মটাকে ল্যাটিন টার্ম, এই সব টার্মগুলো কিন্তু ল্যাটিন টার্ম, এটা এসছে ইবেদেম থেকে, EBIDEM, ইবেদেম থেকে এসছে। এটার মানে কি? ইন দ্য সেম প্লেস, অর্থাৎ ওই জায়গাটার, ইন দ্য সেম প্লেস। ওকে, তো এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করা যায় রিসার্চ নিয়ে, যখন আমি এগুলো নিয়ে আলোচনা করব। তবে এই মুহূর্তে এইটুকু জানো, ঠিক আছে, অফ সাইটের ফুল ফর্ম কি, তারপরে আরেকটি টার্ম হয় লোক সাইট, তার ফুল ফর্ম কি, তার মানে কি, ইবিদ মানে কি। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি যে স্টাডি দ্য ডেটা গিভেন ইন দ্য টেবল, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। তো এই যে এখানে 10 থেকে 13 অবধি প্রশ্নের অ্যান্সার, তো এটা হচ্ছে ডেটা অ্যানালিসিস থেকে প্রশ্ন, বুঝতেই পারছো। তো এটা নিয়ে আলোচনা করছি এবারে। তবে একটু ডেটাগুলো দেখে নিই। একটা কল বারবার আসছে, জাস্ট ওয়েট। আমি তোমাদের না হলে এইটুকু 9 অবধি একটা কোয়েশ্চেন আলোচনা করছি, দেখি যদি তাড়াতাড়ি পারি, যেটাকে আমি আবার একটা আলোচনা করে দিচ্ছি।